সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। কথামানবীর শ্রোতাদের মধ্যে অনুবাদ সাহিত্যের প্রতি একটি বিশেষ ভালোবাসা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আর তাই আপনাদের জন্যে আমাদের আজকের নিবেদন গি দা মোপাসার লেখা বিখ্যাত ছোট গল্প নেকলেস। গল্পটি শুরু করবার আগে গি দা মোপাসার একটি সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। আধুনিক ছোট গল্পের রূপকার গি দা মোপাসা 1850 সালে ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তার গল্পের বলিষ্ঠ প্রকাশভঙ্গি, পরিমিতি, অন্তর্ভীতি শক্তি, বর্ণনা চাতুর্য ও আলোকিত পটভূমি পাঠককে ভাবায়। তিনি প্রায় 300 ছোট গল্প লিখেছেন, যা রচনাশৈলী ও মনস্তাত্ত্বিক বাস্তবতার জন্য আজও বিখ্যাত হয়ে আছে। শুরু করছি আজকের গল্প গি দা মোপাসার লেখা নেকলেস। সে ছিল তাদেরই একজন। এমন অনেক সুন্দরী মেয়ে আছে যারা ভাগ্যের পরিহাসে নিজ কুলে জন্মায়। তাদের টাকা বা উপযুক্ত যৌতুক দেবার ক্ষমতা না থাকায় এমন কোনো ধনী লোকের সঙ্গে যোগাযোগ হবার কোনো আশা থাকে না যারা তাদের প্রেমে পড়বে এবং তাদের বিয়ে করবে। সে ছিল সেই সব মেয়েদেরই একজন। তাই তাকে শেষ পর্যন্ত লোকশিক্ষা দপ্তরের একজন ছোট কেরানিকে বিয়ে করতে প্রায় বাধ্যই হতে হয়েছিল। সে খুব সাধাসিধে পোশাক পরত, কারণ স্পষ্ট দামি জমকালো পোশাক কেনার ক্ষমতা তার ছিল না। বিয়েটা তার সমানে সমানে হয়নি একথা ভেবে সে মনোকষ্ট পেত সব সময়। মেয়েরা সাধারণত বর্ণ, শ্রেণী বা বংশমর্যাদাকে খুব একটা গুরুত্ব দেয় না। তারা দেহগত সৌন্দর্য আর সুষমাকে তার বংশমর্যাদার চেয়ে দাম দেয় বেশি। তারা মনে করে সহজাত সৌন্দর্য চেতনা, মার্জিত রুচিবোধ এবং সহনশীলতা আভিজাত্য লাভের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, এবং এইসব গুণ যেসব মেয়ের আছে তাদেরকেই তারা অভিজাত সমাজের নামকরা মেয়েদের সমপর্যায়ভুক্ত হিসেবে দেখে। ভোগবিলাসের উপর মেয়েটির যে একটি সহজাত অধিকার আছে এ বিষয়ে একটি দৃঢ় প্রত্যয় ছিল তার মনে, আর এই প্রত্যয়ের জন্যই সব সময় অসন্তোষজনিত একটা তীব্র ক্ষোভ অনুভব করত সে। তার বাড়ির চারদিকের সামাজিক পরিবেশের জন্য অস্বাচ্ছন্দ্য অনুভব করত সে। তার ঘরের ময়লা দেয়াল, পুরনো আসবাবপত্র, কম দামি বিছানা, এই সব কিছু দেখে সে মনে মনে খুব কষ্ট পেত। সংসার জীবনের যেসব অভাব, দৈন্য আর তার ছোটোখাটো অজস্র খুঁটিনাটির কথা তার মতো মধ্যবিত্ত ঘরের মেয়েরা সাধারণত ভাবেই না। সে সেই সব কথা ভেবে ভেবে অযথা একটা মানসিক যন্ত্রণায় ভুগত, আর ভেতরে ভেতরে দারুণ রেগে যেত। তার বাড়ির একমাত্র ঝি ব্রেতকে দেখে তার মনে অনেক অস্পষ্ট কামনা বাসনা জাগত। ব্রোঞ্জের বাতিদানের উজ্জ্বল আলোয় আলোকিত ও দামি কার্পেট মোড়া সুসজ্জিত একটি বাসগৃহের স্বপ্নে আচ্ছন্ন হয়ে থাকত সে সবসময়। যে ঘরের টেবিলে থাকবে অমূল্য সব অলঙ্কারপত্র, আর সে ভাবত সেই সব সুসজ্জিত সুপ্রশস্ত ঘরের ভেতরে থাকবে ছোট ছোট নিরালা কোণ, যেখানে সে সেজেগুজে রোজ সন্ধ্যায় বসে বসে তার অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে গল্প করবে। এমন সব খ্যাতিমান সুন্দর সুন্দর পুরুষ বন্ধু তার বাড়িতে আসবে যারা যে কোনো নারীর কাম্য বস্তু। রোজ ডিনার খাবার সময় তার মন মেজাজ খারাপ হয়ে যেত নতুন করে। একটা পুরনো টেবিলে যে কাপড়ের চাদরটা পাতা থাকতো তা 3-4 দিন ধরে কাঁচাই হতো না। তার স্বামী বসত টেবিলটার উল্টো দিকে। ঝোলের পাত্রের ঢাকনাটা খুলে রোজ সে মিথ্যে করেই বলে উঠত, কি চমৎকার, এটা আমার খুবই প্রিয়। কিন্তু তার মন তখন কল্পনার পাখনায় ভর করে উড়ে যেত সেই সব সুন্দর ও সুসজ্জিত খাবার ঘরে, যার দেয়ালগুলোতে রূপকথার মতো ছবি আঁকা, যেখানে সুদৃশ্য টেবিলে রূপোর পাত্রে উপাদেয় খাদ্যবস্তু পরিবেশন করা হচ্ছে। তার কোনো সুন্দর গাউন বা গয়না ছিল না, তবু তার মনে হতো এইসব জিনিস তার পাওয়া উচিত। তার মতো সুন্দরী মেয়ের পক্ষে এগুলো উপভোগ করার অধিকার জন্মগত। দামি জমকালো পোশাক পরে নারী পুরুষের মুগ্ধ দৃষ্টি আকর্ষণ করার কথা ভাবতেও তার অসীম আনন্দ হতো। তার একজন ধনী বান্ধবী ছিল, তার সঙ্গে স্কুলে পড়েছিল সে। আগে মাঝে মাঝে সে তার কাছে বেড়াতে যেত, কিন্তু এখন আর যায় না, তার ঐশ্বর্য দেখে মনে মনে কষ্ট হয় বলে। তার বাড়ি থেকে আসার পর সারাদিন নিবিড় দুঃখ, অনুশোচনা আর হতাশায় চোখ ফেটে জল আসে। একদিন তার স্বামী সন্ধ্যার পর বাড়ি ফেরার সময় একটা নিমন্ত্রণপত্র হাতে নিয়ে এলো। বলল, তোমার জন্য একটা ভালো খবর এনেছি। খামটা তাড়াতাড়ি ছিঁড়ে সে দেখল একটা কার্ডের উপর লেখা রয়েছে, 18 জানুয়ারি সোমবার
লোকশিক্ষা দপ্তরের মন্ত্রী ও মাদাম বাপল্য শিক্ষা দপ্তরের অফিসে অনুষ্ঠিতব্য এক প্রীতিভোজে মসিয়ে ও মাদাম লয়েসেলের উপস্থিতি কামনা করেন। তার স্বামী ভেবেছিল কার্ডটা পেয়ে আনন্দিত হবে সে, কিন্তু আনন্দিত হবার পরিবর্তে সে রেগে কার্ডটা ছুঁড়ে ফেলে দিল। বলল, এতে আমার কি হবে? কেন প্রিয়তমা? আমি ভেবেছিলাম তুমি খুশি হবে। তুমি কোথাও যাও না, তাই বাইরে যাওয়ার এটা একটা চমৎকার সুযোগ তোমার পক্ষে। এটা পেতে আমার এমন কিছু অসুবিধা হয়নি। অনেকেই এই নিমন্ত্রণপত্র পাওয়ার জন্য চেষ্টা করছিল, তবে অতিথিদের সংখ্যা সুনির্বাচিত বলে কেরানিদের খুব অল্পজনকেই নিমন্ত্রণপত্র দেওয়া হয়েছে। তুমি সেখানে আমাদের অনেক সহকর্মীদেরই দেখতে পাবে। সে রাগের মাথায় প্রশ্ন করল, এই ধরনের অনুষ্ঠানে আমি কি পরে যাব? এ কথা আগে ভেবে দেখেনি মসিয়ে লয়েসেল, তাই ইতস্তত করে বলল, কেন, তুমি যে পোশাকটা পরে থিয়েটার দেখতে যাও সেটা তো আমার খুবই ভালো লাগে। বলতে বলতে থেমে গেল লয়েসেল। সে ভয়ে ভয়ে দেখল তার স্ত্রীর চোখে জল এসেছে। দুটো বড় জলের ফোঁটা তার গাল বেয়ে ঝরে যাচ্ছে ধীরে ধীরে। সে বলল, কি এমন হলো? প্রবল চেষ্টায় তার আবেগটা দমন করে ভিজে গাল দুটো মুছে শান্ত গলায় বলল মাদাম লয়েসেল, কিছু না, আমার ফ্রক নেই, সুতরাং আমি ওখানে যেতে পারি না। এই নিমন্ত্রণপত্রটা তুমি তোমার অফিসের কোনো বন্ধুকে দিয়ে দাও। মহা মুশকিলে পড়ল লয়েসেল। বলল, একটা ফ্রক কিনতে কত লাগতে পারে? একবার কিনলে পরে অন্য অনুষ্ঠানেও তো সেটা তুমি পরতে পারবে। তার স্ত্রী ভাবতে লাগলো, হিসেব করে দেখতে লাগলো, কিন্তু খুঁজে পেল না কি দাম বলবে। বুঝতে পারল না সে দাম শুনে তার মিতব্যয়ী কেরানি স্বামী চমকে উঠবে কিনা এবং সঙ্গে সঙ্গে সে দাম দিতে অস্বীকার করবে কিনা। অবশেষে বলল, আমি জানি না। পরে একটু ভেবে ভয়ে ভয়ে বলল, 400 ফ্রাঁ হলে হয়ে যাবে বলে মনে হয়। লয়েসেলের মুখটা মলিন হয়ে গেল। তার স্ত্রী যে টাকাটার কথা বলেছে সেই টাকাটা সে একটা পাখি শিকারের বন্দুক কেনার জন্য জমিয়েছে। তার অনেক আশা ছিল সামনের গ্রীষ্মের কোনো রবিবার তার কয়েকজন বন্ধুর সঙ্গে নাং তীরে ভরত পাখি শিকার করতে যাবে। তবু সে উত্তর করল, ঠিক আছে, আমি তোমাকে 400 ফ্রাঁই দিয়ে দেব, তবে মনে রেখো যেন গাউনটা ভালো হয়। অনুষ্ঠানের দিন ঘনিয়ে এলো। মাদাম লয়েসেলের গাউন তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু সে খুশি হলো না। কেমন যেন অসন্তুষ্ট আর বিষণ্ণ দেখালো তাকে। তার স্বামী তাকে প্রশ্ন করলো একদিন সন্ধেবেলায়, কি ব্যাপার, তোমাকে দিন দিন কেমন আত্মভোলার মতো দেখাচ্ছে? মাদাম লয়েসেল বলল, আমার কোনো গয়না নেই। এই কথাটা ভাবতে খুব খারাপ লাগছে। ওখানে গিয়ে আমার নিজেকে দিনহীন বলে মনে হবে। তার থেকে ও অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো। তুমি কিছু তাজা ফুলের গয়না পরতে তো পারো। এবছরই ফুলের গয়না পরা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। মাত্র 10 ফ্রাঁ দিয়ে তুমি খুব ভালো ভালো 2-3টে গোলাপ পেতে পারবে। তবু তৃপ্ত হলো না তার মন। মাদাম লয়েসেল অতৃপ্তির সুরে বলল, ধনী মেয়েদের মধ্যে বেশভূষায় দৈন্য দারিদ্র্যের ছাপ নিয়ে যাওয়ার মতো অপমানের আর কিছু হতে পারে না। লয়েসেল তখন বলে উঠল, তুমি কি বোকা? তুমি তোমার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছ থেকে কিছু গয়না ধার চাও না কেন? তুমি তো তাকে ভালোভাবেই চেনো। আনন্দে চিৎকার করে উঠল সে, তাই তো, কথাটা আমার মনেই হয়নি। পরের দিন সে তার বান্ধবীর কাছে গিয়ে তার সমস্যার কথাটা বুঝিয়ে বলল। মাদাম ফরেস্টিয়ার তখন তার সিন্দুক থেকে একটা গয়নার বাক্স এনে মাদাম লয়েসেলের সামনে নামিয়ে রাখল। বলল, তোমার যা খুশি নাও। মাদাম লয়েসেল দেখল কতগুলো তাগা, একটা মুক্তোর হার আর সোনা ও মণি দিয়ে তৈরি একটি ভেনিসীয় ক্রস। আয়নার সামনে দাঁড়িয়ে সে এইসব গয়না একটা একটা করে পরে তাকে কেমন মানায় তা পরীক্ষা করে দেখল। তারপর ইতস্তত করতে লাগলো। সেগুলো নিয়ে যাবার ব্যাপারে কোনো উৎসাহ দেখালো না। সে প্রশ্ন করল, তোমার কাছে আর কিছু আছে? হ্যাঁ আছে, তুমি নিজে বেছে নাও তোমার পছন্দ মতো। এই বলে আরও গয়না দেখালো মাদাম ফরেস্টিয়ার। অবশেষে একটা কালো মখমলের বাক্স থেকে অতি দ্রুত হীরের হার বেছে নিল মাদাম লয়েসেল। একটা উত্তাল কামনায় দুলে উঠল তার বুকটা। কম্পিত হাতে হারটা তুলে নিয়ে গলায় পরে আয়নাতে নিজের প্রতিফলনটার দিকে তাকিয়ে রইল উল্লসিত হয়ে। তারপর ভয়ে ভয়ে সংশয়কাতর কণ্ঠে বলল, তুমি এই হারটা শুধু আমায় ধার দেবে? আর কিছু না হলেও চলবে। হ্যাঁ, নিশ্চয়ই দেব। বান্ধবীর গলাটা জড়িয়ে ধরে আবেগের সঙ্গে সে চুম্বন করল তাকে। তারপর হারটা নিয়ে চলে গেল। অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় মনোবাঞ্ছা পূর্ণ হল মাদাম লয়েসেলের। সেই সুন্দর গাউন আর হীরের হারটা পরে নিমন্ত্রণ বাড়িতে যেতেই
সবাই তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকাতে লাগলো। সেই অনুষ্ঠানের মধ্যে সেই ছিল সবচেয়ে সুন্দরী মহিলা। আনন্দের উচ্ছ্বাসে মাথাটা তার ঘন ঘন দুলছিল। অনেকেই তার দিকে উৎসুক হয়ে তাকাচ্ছিল, অনেকেই তার নাম জানতে ও তার সঙ্গে পরিচিত হতেও চাইছিল। তার স্বামীর সহকর্মীরা তার সঙ্গে নাচতে আগ্রহ দেখাতে লাগলো, এমনকি স্বয়ং মন্ত্রীর দৃষ্টিও সে আকর্ষণ করল। তার রূপের ও লাবণ্যের গৌরবে গৌরবান্বিত হয়ে নাচের আসরে যোগ দিল মাদাম লয়সেল। আসলে সে যেন নাচছিল না, যে প্রশংসা, যে শ্রদ্ধা সে সকলের কাছ থেকে লাভ করেছে, যে কামনা সে 5 জন মানুষের মনে জাগিয়েছে, নারী জীবনের যে পরিপূর্ণ সাফল্য সে লাভ করেছে, সেই সব কিছুর সমন্বয়ে গড়ে ওঠা এক সুখকর স্বপ্নের দুরন্ত দুর্বার উত্তেজনায় তার গোটা দেহটা যেন দুলছিল আপনা থেকেই। প্রায় রাত 4টা নাগাদ সে নাচ শেষ করল। মাঝরাত থেকেই তার স্বামী ঘুমে ঢুলছিল। তার সঙ্গে ছিল আরও 3 জন লোক, যাদের স্ত্রীরাও তার সঙ্গে সেই অনুষ্ঠানে গিয়েছিল। নাচের পোশাকটা উপর থেকে খুলে ফেলতেই তার কম দামি অতি সাধারণ আটপৌরে পোশাকটা বেরিয়ে পড়ল। মাদাম লয়সেল লজ্জায় সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নামতে লাগলো। লয়সেল তাকে থামাবার চেষ্টা করল, বলল, থামো, একটা গাড়ি ডেকে আনছি, তা না হলে ঠান্ডা লেগে যাবে। মাদাম লয়সেল শুনল না, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গেল। তারা বড় রাস্তায় গিয়ে দেখল কোনো গাড়ি নেই। কোনো গাড়ি না পেয়ে সেন নদীর ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো। অবশেষে ঘাটের কাছে পুরনো একটা গাড়ি দেখতে পেল, যে ধরনের গাড়ি দিনের বেলায় সাধারণত বার হয় না। বাড়ি পৌঁছে তারা সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। লয়সেল ভাবতে লাগলো, কাল সকাল 10টায় তাকে অফিসে যেতে হবে। মূল্যবান বেশভূষায় সজ্জিত নিজের সুন্দর চেহারাটার দিকে শেষবারের মতো একবার আয়নায় তাকিয়ে দেখল মাদাম লয়সেল, কিন্তু সহসা চিৎকার করে উঠল। হীরের সেই হারটা তার গলায় আর নেই। তার স্বামী পোশাক খুলতে খুলতে বলল, কি বললে? ভয়ে আমতা আমতা করে বলল মাদাম লয়সেল, আমি আমি মাদাম ফরেস্টিয়ারের নেকলেসটা হারিয়েছি। কি? হারটা হারিয়েছ? অসম্ভব, তা কখনো হতে পারে না। লয়সেল চমকে উঠল। তারা তার পোশাক আর পকেটগুলো ভালো করে খুলে দেখল, কিন্তু কোথাও খুঁজে পেল না নেকলেসটা। লয়সেল জিজ্ঞাসা করল তার স্ত্রীকে, আচ্ছা, নাচঘর থেকে যখন বেরিয়ে আসো তখন নেকলেসটা যে তোমার গলায় ছিল সেটা ঠিক মনে আছে? এ বিষয়ে তুমি নিশ্চিত? হ্যাঁ, আমার মনে আছে। শিক্ষা দপ্তরের অফিসের লবিতেও আমার গলায় ছিল সেটা। কিন্তু তুমি যদি রাস্তায় এটা হারাতে তাহলে তার পড়ার শব্দ শুনতে পেতাম, কিন্তু সে শব্দও তো আমরা পাইনি। সুতরাং এটা নিশ্চয়ই আসার সময় ঘোড়ার গাড়িতে পড়ে গেছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুমি গাড়িটার নম্বর নিয়েছ? না। তুমি নিয়েছ? না। তারা হতবুদ্ধি হয়ে পরস্পরের মুখপানে তাকালো। অবশেষে লয়সেল আবার পোশাক পরে বলল, যে রাস্তাটা আমরা হেঁটে এসেছি আমি সেই গোটা রাস্তাটা খোঁজ করব, দেখি পাওয়া যায় কিনা। লয়সেল বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু বিছানায় শুতে যেতে পারল না মাদাম লয়সেল। সে রাতের গাউনটা পরে একটা চেয়ারে হতাশ হয়ে বসে রইল। ঘরে আগুন জ্বালার পর্যন্ত কোনো ব্যবস্থা করল না। পরদিন বেলা 7টা নাগাদ তার স্বামী ফিরে এলো। হারটা পাওয়া যায়নি। লয়সেল বহু খোঁজ করল, পুলিশে খবর দিল। খবরের কাগজে পুরস্কার ঘোষণা করে বিজ্ঞাপন দিল। ঘোড়ার গাড়ির অফিসগুলোতে খোঁজ নিল। কোনো জায়গায় একটু আশা পেলেই সে ছুটে গেল সেখানে। এই আকস্মিক ঘোর বিপদের আঘাতে অভিভূত ও বিহ্বল হয়ে তার স্ত্রী সারাদিন বসে রইল। সারাদিন খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে সন্ধ্যের সময় বাড়ি ফিরে এলো লয়সেল। সে তখন তার স্ত্রীকে বলল, তুমি তোমার বন্ধুকে লিখে দাও নেকলেসটার একটা কড়া ভেঙে গেছে, সেটা তুমি মেরামত করাচ্ছ, তাহলে আমরা ভাববার কিছু সময় পাব। এই মতো তার বান্ধবীকে একখানা চিঠি লিখে দিল মাদাম লয়সেল। 1 সপ্তাহ কেটে গেল। তারা সব আশা ছেড়ে দিল। দুশ্চিন্তায় লয়সেলের বয়স 5 বছর বেড়ে গেল। অবশেষে লয়সেল বলল, ওটা তাহলে আমাদের কিনে দিতে হবে। পরের দিন হারিয়ে যাওয়া নেকলেসের খাপটা নিয়ে তারা এক গয়নার দোকানে গেল। বাক্সটার ঢাকনায় এই দোকানেরই নাম লেখা ছিল। লয়সেল ভাবল, এই দোকানে সেই ধরনের হীরের নেকলেস কিনতে পাওয়া যাবে অথবা তৈরি করানো যাবে। ডিজাইনের বইটা উল্টে পাল্টে দেখল লয়সেল, কিন্তু সেই হারানো নেকলেসটার ঢঙের কোনো নমুনা দেখতে পেল না। দোকানদার বলল, এই নেকলেস আমার দোকান থেকে কেনা হয়নি, আমি শুধু বাক্সটা দিয়েছিলাম। তখন তারা একটার পর একটা করে অনেকগুলো গয়নার দোকান খুলল। যে নেকলেসটা হারিয়েছে ঠিক সেই রকমের একটা হীরের নেকলেসের তারা খোঁজ করতে লাগলো, কিন্তু কোথাও তারা তা পেল না।
দুঃখে আর হতাশায় ম্রিয়মাণ হয়ে পড়ল দুজনেই। অবশেষে প্যালে রয়্যাল এলাকায় একটা গয়নার দোকানে একটা হীরের নেকলেস দেখতে পেল, যেটা দেখতে অবিকল সেই হারানো নেকলেসটার মতো। তার দাম হচ্ছে 40,000 ফ্রাঁ। অনেক ধরাধরের পর দোকানদার সেটা 36,000 ফ্রাঁতে দিতে রাজি হলো। তারা দোকানদারকে সেটা 3 দিন বিক্রি না করে রেখে দেবার জন্য অনুরোধ করলো। তারা আরও অনুরোধ করল ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি হারানো নেকলেসটা কোনোক্রমে খুঁজে পাওয়া যায় তাহলে যেন এই দোকানদার তাদের কাছ থেকে নেকলেসটা 34,000 ফ্রাঁতে আবার কিনে নেন। পৈতৃক ধন হিসাবে লয়সেলের কাছে মোট সঞ্চয় ছিল 18,000 ফ্রাঁ। বাকি টাকাটা সে ধার করার কথা ভাবল। জানাশোনা সব জায়গা থেকে সে ধার করতে শুরু করে দিল। কোনো জায়গায় 1,000 ফ্রাঁ, কোনো জায়গায় 500 ফ্রাঁ, এখানে 5 লুই, ওখানে 5 লুই, সেখানে 3 লুই। মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা ধার করতে লাগলো, অথচ সে বেশ ভালোই জানত সেই সব শর্ত পালন করা সম্ভব নয় তার পক্ষে। কৃষ্ণকুটিল যে দুঃখ কষ্ট, যে মনোবেদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, তার কথা ভাবতে ভাবতে দোকানে গিয়ে নেকলেসটা আনতে গেল লয়সেল। দোকানের কাউন্টারে নগদ 36,000 ফ্রাঁ গুনে দিল। মাদাম লয়সেল তার বান্ধবী মাদাম ফরেস্টিয়ারের কাছে হারটা নিয়ে গেলে মাদাম ফরেস্টিয়ার বলল, এটা তোমার আরও আগে ফিরিয়ে দিয়ে যাওয়া উচিত ছিল, আমি পড়তে পারতাম। তবে যাই হোক, একটা দিকে নিশ্চিন্তা হলো মাদাম লয়সেল। মাদাম ফরেস্টিয়ার বাক্সটা খুলে নেকলেসটা দেখল না। দেখে যদি বুঝতে পারত এটা সেই নেকলেস নয়, পাল্টে দেওয়া হয়েছে, তাহলে নিশ্চয়ই মাদাম লয়সেলকে চোর বলে মনে করত। এবার দিনে দিনে নিদারুণ দারিদ্র্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়ে উঠতে লাগল মাদাম লয়সেল। মনটাকে শক্ত করে সে সাহসের সঙ্গে সব কিছু সহ্য করে যেতে লাগলো। ভালো ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে তারা ব্যারাক বাড়িতে গিয়ে বাসা নিল। ঝিকে ছাড়িয়ে দেওয়া হলো। রান্না ও বাড়ির যাবতীয় কাজ সে নিজেই সব করতে লাগলো। খাওয়ার পর বাসনপত্র সে নিজেই ধুতে লাগলো, আর তা ধুতে দিয়ে গোলাপি নখ পালিশ লাগানো হাতের নখগুলো তেল কালিতে ভরে গেল। সে নিজের হাতে তাদের পোশাকগুলো কেচে শুকোতে দিত। রোজ সকালে সে সদর দরজা পর্যন্ত ঝাড় দিত এবং নিচ থেকে জল তুলত। জল নিয়ে সিঁড়ি দিয়ে ওঠার সময় হাঁপিয়ে উঠে নিঃশ্বাস নেবার জন্য থামত মাঝে মাঝে। কলকারখানার মহিলা শ্রমিকদের মতো সে ঝুড়ি নিয়ে তরকারির দোকান ও মুদির দোকানে যেত। সামান্য 1 পয়সার জন্য দর কষাকষি করত। প্রতি মাসেই সময় নেবার জন্য বন্ধকি চুক্তিগুলো নতুন করে পাল্টে করতে হতো। তার স্বামীও সন্ধ্যের সময় আরেক জায়গায় কাজ করত। রাত জেগে লেখা নকল করে দিয়েও পাতাপিছু 5 লুই করে রোজগার করত। এইভাবে 10 বছর চলল। এই 10 বছরের মধ্যে একে একে সুদে আসলে সব ঋণ শোধ করে দিল তারা। মাদাম লয়সেল এখন কেমন যেন বুড়ি হয়ে গেছে। তার মাথার চুল এখন অবিন্যস্ত, পোশাক পরিচ্ছদ মলিন এবং অগোছালো, হাতগুলো তামাটে। তাকে এখন দেখলেই গরিব লোকের দিনহীন স্ত্রী বলে মনে হয়। তার গলার স্বরটাও এখন আর তেমন শান্ত ও নরম নেই। তবে তার স্বামী যখন বাড়ি থাকে না, তখন অবকাশ পেলেই সে জানালার ধারে বসে সেই সুদূর অতীতের একটি উজ্জ্বল সন্ধ্যার কথা ভাবে। সেই সন্ধ্যার কথা যখন তার নারী দেহের রূপ সৌন্দর্য চরম গৌরব লাভ করেছিল। আরও ভাবে সে যদি নেকলেসটা তখন না হারাতো তাহলে তার পরিণতি কী হতো। ঘটনাস্রোত কোথায় তাকে নিয়ে যেত। জীবনের গতিপথ কত পরিবর্তনশীল, কত কুটিল। সামান্য ছোট্ট একটা ঘটনা মানুষের জীবনকে কিভাবে ধ্বংস অথবা বর্ণিল করে দিতে পারে। এক রবিবার সারা হপ্তার হাড় ভাঙা খাটুনির পর সজেলিজের দিকে একটু বেড়াতে গেল মাদাম লয়সেল। ঘুরতে ঘুরতে একটি শিশু কোলে এক মহিলাকে দেখতে পেল সে। সে দেখেই চিনতে পারল মহিলাটি মাদাম ফরেস্টিয়ার। মাদাম ফরেস্টিয়ার আগেকার মতো তেমনই সুন্দরী আছে। তার যৌবন অক্ষত রয়ে গেছে। অজানা আবেগানুভূতির একটা শিহরণ খেলে গেল মাদাম লয়সেলের মধ্যে। সে কি কথা বলবে তার বান্ধবীর সঙ্গে? কেন বলবে না? তাদের সব ঋণ তো শোধ হয়ে গেছে। এবার সে তাকে তাদের দুঃখের সব কাহিনী বলতে পারে। সে আস্তে আস্তে এগিয়ে গেল মাদাম ফরেস্টিয়ারের কাছে। বলল, কেমন আছো জিয়ান? তার বান্ধবী কিন্তু তাকে চিনতে পারল না। এই রকম একজন সাধারণ মহিলা তার নাম ধরে ডাকায় সে আশ্চর্য হয়ে গেল। বলল, আমি তোমায় চিনতে পারছি না, মনে হয় তুমি ভুল করেছ। না, আমি মাদাম লয়সেল। এবার বিস্ময়ে চিৎকার করে উঠল মাদাম ফরেস্টিয়ার। ও, তুমি মাহফিলতে? কত বদলে গেছো তুমি। হ্যাঁ, তোমার সঙ্গে শেষ দেখা হওয়ার পর থেকে আমি অশেষ অপরিসীম দুঃখ কষ্টের মধ্য দিয়ে জীবন কাটাচ্ছি।
আর সে দুঃখটা এসেছে তোমারই মাধ্যমে, আমার মাধ্যমে। তুমি কি বলছো? তোমার সেই হীরের নেকলেসটার কথা মনে আছে? শিক্ষা দপ্তরের সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য তুমি আমায় যেটা ধার দিয়েছিলে। হ্যাঁ, কিন্তু তারপর সেটা আমি হারিয়ে ফেলেছিলাম। আমি তা জানি না, কিন্তু তুমি তো আমায় সেটা ফেরত দিয়েছিলে। আমি যেটা তোমায় দিয়েছি সেটা তোমারটার মতোই একটা কিনে এনে দিয়েছিলাম। আর সেই টাকাটা গত 10 বছর ধরে আমি অতি কষ্টে শোধ করে আসছি। তুমি বেশ বুঝতে পারছো আমাদের মতো লোকের, যাদের একটা পেনি নেই ঘরে, তাদের পক্ষে এই কাজ কত কঠিন। যাই হোক, ব্যাপারটা এবার সব চুকে গেছে। এখন আমি যে কত স্বস্তি পাচ্ছি তা কি করে বলবো তোমায়। মানব ফরেস্টিয়ার কথাটা শুনে সব কিছু বুঝতে পেরে পাথরের মতো শক্ত হয়ে বসে রইল। তারপর বলল, তুমি বলছো সেটার বদলে তুমি একটা আসল হীরের নেকলেস কিনে এনে দিয়েছিলে আমায়? হ্যাঁ, তুমি সেটা বুঝতে পারোনি, কারণ দুটো নেকলেসই দেখতে ছিল হুবহু এক। এক সূক্ষ্ম তৃপ্তি আর অহংকারের হাসি হাসল মাদাম লয়েসেল। মাদাম ফরেস্টিয়ার তখন তার বান্ধবীর হাত দুটো দুঃখের আবেগে জড়িয়ে ধরে সকরুণ কণ্ঠে বলল, হায় প্রিয় বেচারি মাফিলদে, আমার নেকলেসটা ছিল নকল। তার দাম বড়জোর 5,000 ফ্রা। সুপ্রিয় শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন গি দা মোপাসার লেখা বিখ্যাত ছোট গল্প নেকলেস। আমাদের অডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন। এতে করে নতুন ভিডিও আপলোড হবার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।